এখন তো না, এখন তো থাকবে না, এখন তো আরো একজনও থাকবে না। আরহাত মাকসুদ এবং অর্থ উপদেষ্টা যা শুরু করেছে। যে বিষয়টি নিয়ে আপনাকে আরেকটু প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে মার্জিন ঋণ যেটা আপনি বলছিলেন, এখন মার্জিনধারী বাজার যখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু মার্জিনধারীরাই সবচেয়ে বেশি বিপদে পড়ে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এখন মার্জিনধারীদের কি অবস্থা? আপনি তো আপনার কথা বললেন, অন্যদের কথা আপনার কতটুকু জানা আছে? আমার 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 যেটা ধারণা, কারণ আমার পাশে থেকে যার ফুড সেল হলো আমি দেখলাম, আমার চেয়ে তার জন্য কষ্ট বেশি লেগেছে। উনি একজন ডাক্তার, তিনি পুঁজিবাজারের মানে বিনিয়োগ করে লস খেয়েছেন। মানুষের লস খেলে কিন্তু জিত বাড়ে, সে আরও যেখান থেকে টাকা এনে ঢুকায়। এটা হলেন শেয়ার বাজার। তো উনি তার বাড়িটা বিক্রি করেছেন। বাড়ি বিক্রি করে উনি প্রায় 2 কোটি না এর সামথিং এত টাকা উনি বিনিয়োগ করেছেন। আচ্ছা, এখানে আমার একটু প্রশ্ন আছে। ওনার ফোর্ট সেল হওয়ার পর, আমি রেজাল্টটা বলে নিই, ওনার ফোর্ট সেল হওয়ার পর দেখা গেল মানে আরো উল্টা কয়েক হাজার টাকা তার কাছে ওই ব্রোকারেজ হাউস পায়। আচ্ছা ঠিক আছে, পাগল প্রায় ছিল। আপনি যেটা বললেন ঠিক আছে। আমার একটু প্রশ্ন ছিল, ওটা আপনার সাথে আমার যাবে না, একটু ডিবেট হবে। ডিবেট বলতে আলাদা হবে আর কি। সেটা হচ্ছে যে আমি বাড়ি বিক্রি করে, স্বর্ণের গয়না বিক্রি করে, জমি বিক্রি করে কেন ক্যাপিটাল মার্কেটে আসবো? ক্যাপিটাল মার্কেট তো একটা লচের জায়গা। এটাকে ফটকা বাজার বলা হয় ওই জন্য যে আজ আছে আমার পুঁজি, কালকে আমার পুঁজি নাই। তাহলে আমি কেন বন্ড না কিনে, কেন আমি ব্যাংকে না রেখে, তাহলে আমি বাড়ি বিক্রি করে কেন এই জায়গায় আসবো? বাড়ি বিক্রি করে আমার আসার কি দরকার ছিল? আমি একটা কথা বলি, আমরা কিন্তু মানে মুসলমান যারা, তারা কিন্তু অনেকটাই ধর্মভীরু। অনেকেই সুদ খেতে চান না। ব্যবসাটাকে যেহেতু আল্লাহর নবী হালাল বলেছেন এবং সুদকে হারাম বলেছেন, তাহলে এটা একটা ব্যবসা, লস হবে। আর ওই যে বললেন বাড়ি বিক্রি, স্বর্ণগয়না, এটা হলো মানুষের মানে শেয়ার বাজারে যখন লস খায় তখন তার ভিতরে একটা আশা এবং জিদ দুইটা কাজ করে। জোয়ার মতো একটা বিষয় হয়ে যায়, মানে মানসিকভাবে সে হয় যে এইটা বিনিয়োগ করলে আমি হয়তো টাকাটা ফেরত পাবো। সেটাই বলছি। মানে কিন্তু আমি শেয়ার বাজারে ঢুকেছি ডক্টর জাকির নায়েকের ফতোয়া শুনে, আবুল কালাম আজাদের ফতোয়া শুনে, এবং এখানে ইসলামিক সম্পূর্ণ একটা মানে অ্যাপ্রুভড এই শেয়ার বাজার, সেই জন্য ঢুকেছি। জোয়ার মতোই বলে যে আমি আজকে ধরলাম, আজকে একটা করলাম, কালকে হয়তো 20 টাকা বাড়বে, চলে যাব, লস হলে আমরা লস হলো, সেখান থেকে আমরা চলে গেলাম। বললাম তো সবকিছু একটা সীমা আছে। এখানে তো অসীম সাগরে ফেলছে ওই যারা নিয়ন্ত্রণ সংস্থা, তাদের কারসাজিতে তো এটা হচ্ছে। ভাই আরেকটা প্রশ্ন আছে, সেটা আপনিও বললেন এবং অনেকেই এই ভুলটা করে থাকে। সেটা হচ্ছে যে বিনিয়োগকারীর সংখ্যা হচ্ছে 2010 সালে প্রায় 34 লাখ ছাড়িয়ে গিয়েছিল। তারপরে বিনিয়োগকারীর সংখ্যা কমতে কমতে এখন কিন্তু 17 লাখের মতো বিনিয়োগকারী আছে। আজকের হিসাব 17 লাখের মতো, এখন 17 লাখ হয়নি। কিন্তু সবাই বলে, যেটা আপনি বললেন যে 30 লাখ বিনিয়োগকারী, আসলে এই ভুলটা সংশোধন করে দিবেন কিনা? বিনিয়োগকারীদের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। আচ্ছা, এখন আমি বলছি 33 লাখ বা 34 লাখ যেটা বললেন ছিল না, চলে গেছে, সেগুলো চলে গেছে, এখন আছে 17 লাখ। আমি সেটাই বলছি, এখন 1 লাখ থাক। ওই 34 লাখের জীবন মান আপনার স্টাডি করতে হবে। তারা তো জড়িত ছিল না, ওরা তো এখন নাই, ওরা তখন চলে গেছে। এখন তো থাকবে না, এখন তো আরো একজনও থাকবে না। আরহাত মাকসুদ এবং অর্থ উপদেষ্টা যা শুরু করেছে, একজন না থাকবে। আমার প্রশ্নটা ওখানে না, আমার প্রশ্নটা ওই জায়গাটাতে যে এটা আসলে সংশোধন করা উচিত কি উচিত না? যে 30 লক্ষ বিনিয়োগকারীর মেসেজ আমরা এখনো কেন দিচ্ছি? এখন তো বিনিয়োগ করে আছে 17 লাখ এখনো হয়নি, কাছাকাছি। তো হচ্ছে যে আমরা 30 লাখ কেন বলছি? সেটা যারা ছিল তাদের সহ, এবং থাকবে না কেন, সেটা হলো যে এই ধরনের লুটেরারা যখন তাদের টাকা লুট করে নিবে, তারা চলে যাবে, আবার নতুনরা হয়তো কিছু আসবে, তারাও যাবে, এরকম করতে হতে মার্কেটটাকে শেষ করে দেবে। এই ষড়যন্ত্র যখন রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতায় হয়, তাহলে সেখানে পুঁজিবাজার তো কমবে। এটা কমতেছে, তার মানে এই না তারা নাই, তারা ক্ষতিগ্রস্ত, তাদের বুকের রক্তক্ষরণ হয় নাই। এই রক্তক্ষরণের সংখ্যা, আজকে হয়তো 3 জন আত্মহত্যা করছে, কিন্তু এর আগে আত্মহত্যা ওই 10 সালের ধরছে, তারপরে যে আত্মহত্যা করছে তাদেরকে আপনি কাউন্টে আনবেন না? অবশ্যই তার 30 লাখের ভিতর আছে, 33 লাখের ভিতর আছে না। আমরা আসলে সংখ্যায় এখন কম, এটা আমরা বলতে পারি। না 30 লাখ তো নাই। এটা হচ্ছে যে এখন যদি আপনি বলেন আপনার মতো করে আপনি বলবেন, এজ এ জার্নালিস্ট হিসেবে আমি বলবো না যে 30 লক্ষ আছে। নাই তো, আমিও তো বলবো না। হ্যাঁ আছে, থাকবেও না, মানে 17 নাই না, থাকবেও না। 17 লক্ষ আছে। তো যাই হোক, আমরা ওইদিকে যাব না। আমরা মানে আপনি যেটা বলছেন বা সবাই যেটা বলছে যে আমরা 30 লক্ষ, বা যদি আমরা 30 লক্ষ বলি তাহলে 34 লক্ষ বলবো। হ্যাঁ 34 লক্ষ যদি আমরা ওইভাবে কাউন্ট করি, তাহলে আমরা কিন্তু 34 লক্ষ ধরবো। ওকে ফাইন, আমরা আসলে একেবারে শেষের দিকে চলে আসছি। তো এখন এই পুঁজিবাজার থেকে মানে উত্তরণের উপায় কি? আর আপনারা সর্বশেষ হয়তো আপনার ডক্টর ইউনূস পর্যন্ত যাবেন, আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত হয়তো যাবেন, বা কোথায় গিয়ে আপনাদের শেষ হবে? আমরা গেছি, হয়তো আমরা সব মানে আমি বললাম তো সব জায়গায় গেছি। এমন কোনো লোক নাই বাংলাদেশের উচ্চ পর্যায়ের
যারা সংশ্লিষ্ট, যারা দেশকে ভালোবেসে একটু অগ্রসর হতে পারে, এই লক্ষ্য বিনিয়োগকারীদের পাশে দাঁড়াতে পারে, তাদের জীবনের কথা চিন্তা করতে পারে, তাদের সর্বোচ্চ দুয়ারে আমরা গিয়েছি। আমরা এখন শেষের দিকে, আপনি বলবেন যে আমরা তো এতক্ষণ শুনলাম ডক্টর রাশেদ মাকসুদ শুনলাম, আমরা শুনলাম যে শিবলি রুবায়েত শুনলাম, খায়রুল হোসেন শুনলাম, আবু আহমেদ শুনলাম, সবার কথা শুনলাম, সবাই ধরেন যে ব্যর্থই, আসলেই ব্যর্থ, তারা অবশ্যই ব্যর্থ। এখন বিষয়টা হচ্ছে বিনিয়োগকারীদের কি দায়িত্ব আছে, যাদের ইনভেস্ট করার ক্ষেত্রে তাদের কি দায়িত্বটা, তাদের কতটা সচেতন হওয়া উচিত সেটা যদি একটু বলেন। ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 16434 নম্বরে। আমি একটা কথা বলছি ক্লিয়ার, যে বিভিন্ন ধরনের বিনিয়োগকারী আছে, অনেকে অনেক কিছুই জানে না, অনেকে শুধু জানে না জেনে কিন্তু পুঁজিবাজারে আসা উচিত না, একেবারেই না। আচ্ছা, এখন বলেন, না জেনে যারা আসে তাদের এরকম লস হতে পারে 10%, 20%, 30%, 50%, শূন্য হয়ে খালি হাতে মরবে, এরকম বাজার তো হওয়ার কথা না। তারা তো না জানলেও তারা কিন্তু শুনে ওদের কি করা উচিত সেটা বলেন, এটা তো আমরা শুনলাম। না, এখন তাদের জন্য হয়তো প্রশিক্ষণের ব্যবস্থা বা অনেক কিছু আছে তো, কিন্তু মার্কেটে আমি যদি রক্ষক হয়ে ভক্ষক হই, এখানে ভাই যে আসুক, যত এক্সপার্ট আসুক, বলেন কোন প্রতিষ্ঠান, এই যে ব্রোকারেজ হাউসগুলো ডিবিএ, তাদেরকে আমরা চিঠি দিয়েছি আমাদের আন্দোলনের শরীক হন, তারা আমাদের ওইখানে আরো উল্টা একটা চিঠি দিয়েছে। অনেক দুঃখের সাথে বলতেছি, ওই চিঠিতে কি ছিল? আমার চিঠিতে ছিল আপনারা আমাদের আন্দোলনের সাথে সহমর্মিতা প্রকাশ করেন। ওরা যেটা দিয়েছে, ওই দিন আমাদের আহ্বান করেছি, ওই দিন তারা বলেছে তাদের কর্মকর্তা কর্মচারী যেন মানে এই সমস্ত আন্দোলন বা উশৃঙ্খল বিশৃঙ্খলতার সাথে জড়িত না হয়। খুব সূক্ষ্মভাবে তারা আমাদের ওইটা প্রতিহত করেছে, তাদের পার্টিসিপেশনটা। কিন্তু আমি বলতে চাই, এইটা পার্টিসিপেশন শেয়ার মার্কেটে ভালো করা, উদ্যোগকে প্রতিহত করা, এটা তাদের কাজ না। ওই যে তাদের কর্মকর্তা আস্তে আস্তে তারা তো নিঃস্ব হয়ে যাবে, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ, হাউস চালাইতে পারতেছে না, ছাঁটায়ের হিড়িক পড়ে গেছে, এবং এক সময় এই ব্রোকারেজ হাউস, এই ডিবিএ অস্তিত্ববিহীন হয়ে যাবে, এরকম অবস্থায় তাদের এখনও নামা উচিত। এবং এর মধ্যে সবাই যে মানে আমাদের বিপক্ষে তা না, কিন্তু তারা আমাদের চাচ্ছে, ডিএসসির অনেকে আমাদের চাচ্ছে, কিন্তু তারা প্রকাশ্যে আসতে পারতেছে না। এর মধ্যে কিছু কায়েমি স্বার্থ, কিছু দালাল আছে, এই দালালরা মানুষের রক্ত শেষ হয়ে যাক তাদের কিছু যায় না, তাদের ব্যক্তি স্বার্থ কীভাবে তারা লাভবান হবে ওই চামচামি করে। এই যে একটা দালাল কথা বলি, খুব ভালো একজন চেয়ারম্যান দিলেন ডিএসসিকে, ওই যে মুমিনুল হক বা সামথিং কি, উনি এসে হঠাৎ করে, আমরা দেখতেছি রাশেদ মাকসুদ শেষ করে পারছে মার্কেট, উনি এসে বলতেছেন আমার জীবনের দেখা সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো একজন চেয়ারম্যান। এখন আমরা কুলু পাচ্ছি উনি তার বন্ধু, এবং তার নিয়োগ কীরকম বৈধ, এটা আর দুদিন পর ইনশাল্লাহ। যাক, আমরা শেষের দিকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি মূল্যবান সময় দিয়েছেন। আমি আরেকটু কথা যোগ করি, একটু কথা শেষ করছি, সেটা হলো আমি যে একটা বক্তব্য দিয়েছি একটা মিডিয়াতে, সেটা ডক্টর মানে ইউনূসকে সংশ্লিষ্ট করে আরও কিছু কথা বলেছি, ওনাকে আমি প্রশংসা করি, শ্রদ্ধা করি, কিন্তু সেটা জুলকারনাইন আল জাজিরার সাংবাদিক, এত নাম করা বিষয়, সবাই চিনে তাকে, উনি সেটা শেয়ার করে এমন ভাইরাল করেছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। এবং উনি সেখানে মন্তব্য করেছেন, তারপরে উনি একটা স্ট্যাটাসও দিয়েছেন যে এই সরকারে রাশেদ মাকসুদ এবং আহমেদকে সরানোর সমস্যা কোথায়, উনি প্রশ্ন রেখেছেন। আমরা ঘুরে ফিরে দেখলাম যে ওই একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে রাশেদ মাকসুদ, সেটা হচ্ছে আবু আহমেদ, সেটা হচ্ছে যে অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে ওরাই। আমরা চাইবো আসলে কোথাও বাংলাদেশে শুধু পুঁজিবাজার না, কোথাও যেন কোনো ধরনের আত্মীয়করণ না থাকে, যোগ্য জায়গায় যেন যোগ্য লোক বসে, এটা আমরা চাই, এবং পুঁজিবাজার ভালো হোক সেই প্রত্যাশাও আমাদের থাকলো। আমি একটা কথা একটু যোগ করে শেষ কথাটা ফিনিশিংটা দিয়ে দিই। মানে আমি মনে করছি, সবসময় ভাবতাম ওই যে বাংলা একটা কথা আছে, যেই যায় লঙ্কায় সেই হয়। এই সরকারের প্রতি আমার একটা বিশ্বাস ছিল যে না, এখানে কিছু ভালো মানুষ আসছে, কিন্তু উপদেষ্টা নিয়োগে অনেক বিতর্ক আছে, অনেক বিতর্কিত হয়ে গেছে। এবং আমার শেষমেশ ওই ডক্টর আনিসুজ্জামান চৌধুরী উনি যখন এসে উল্টা কথা বলা শুরু করছে, তখন আমার একটা ইংরেজি প্রবাদের কথা মনে পড়ছে, পাওয়ার পলিউটস এভরিথিং হোয়াট এভার ইট টাচেস। জি, ওনার ক্ষেত্রে সেটাই প্রযোজ্য আমার মনে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।